সবাইকে স্বাগত। নিউজ 24 সকাল 10টার সংবাদ আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দেশে সীমিত পরিসরে শুরু হয়েছে করোনার বুস্টার ডোজ কার্যক্রম। প্রথম অবস্থায় কেবল ঢাকার ষাটোর্ধ্ব ও ফ্রন্ট লাইনাররা পাবেন এই টিকা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নিউজ 24-কে জানিয়েছেন, এরই মধ্যে সুরক্ষা প্ল্যাটফর্মের মাধ্যমে ষাটোর্ধ্ব ও ফ্রন্ট লাইনারদের SMS পাঠাতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। বুস্টার ডোজকে কেন্দ্র করে সুরক্ষা প্ল্যাটফর্মেও এসেছে বড় পরিবর্তন। রিশাদ হাসানের প্রতিবেদন। দেশব্যাপী শুরু হয়েছে বুস্টার ডোজ প্রয়োগের কার্যক্রম। ষাটোর্ধ্ব ও ফ্রন্ট লাইনারদের যাদের 2 ডোজের টিকার মেয়াদ অন্তত 6 মাস পেরিয়েছে তাদেরই দেয়া হবে বুস্টার ডোজ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মুঠোফোনে জানান, এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে সুরক্ষা অ্যাপ। বুস্টার ডোজের জন্য মনোনীত ব্যক্তিদের নতুন করে নিবন্ধনের প্রয়োজন হবে না। বুস্টার ডোজকে কেন্দ্র করে সুরক্ষা প্ল্যাটফর্মেও এসেছে বড় পরিবর্তন। এটিকে দেখানো হবে টিকার তৃতীয় ডোজ হিসেবে। এছাড়াও ভ্যাকসিন সনদেও মিলবে এর প্রমাণ। শিডিউলের তারিখটা দেওয়া থাকবে, ওই তারিখটা এই ভ্যাকসিন কার্ডে উনি পিন করলে পেয়ে যাবেন। এবং এর পরবর্তীতে আসে টিকা সনদ। যখন উনি বুস্টার ডোজ সম্পন্ন করবেন, টিকা সনদ যখন ডাউনলোড করবেন, ডাউনলোডের ওখানে গেলে সনদে কিন্তু আমরা একটি কলাম নতুন অ্যাড করে দিয়েছি বুস্টার ডোজের ক্ষেত্রে। সুরক্ষা প্ল্যাটফর্ম নিয়ে রোববার ভার্চুয়াল প্রশিক্ষণ শেষ করেছে দেশের টিকা কেন্দ্রগুলো। বুস্টার ডোজ প্রয়োগে পূর্ণ প্রস্তুতির কথা জানান তারা। অলরেডি বুস্টার ডোজের জন্য আমাদের গতকালকে মিটিং হয়েছে, জুম মিটিং, এবং সবাইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে কীভাবে করতে হবে এবং কীভাবে মেসেজটা দিতে হবে। সেই অপশনে সবই আমাদের দেখানো গেছে। আমরা প্রস্তুত আছি, নির্দেশনা পাওয়া মাত্র আমরা শুরু করে দিব। ষাটোর্ধ্ব ও ফ্রন্ট লাইনার যাদের 2 ডোজ টিকা নেওয়ার 6 মাস পেরিয়েছে, SMS এর প্রাপ্যতার ভিত্তিতে নির্ধারিত কেন্দ্রগুলোতে গিয়ে তারা দিতে পারবেন বুস্টার ডোজ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বিশ্বব্যাপী বাড়ছে অমিক্রনের দাপট। ভারতে একদিনে 135 জন অমিক্রন রোগী শনাক্ত হয়েছে। পশ্চিমবঙ্গে সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে শনাক্তের হার। এমন অবস্থায় অমিক্রন সংক্রমণের জেরে বিশ্বের বিভিন্ন দেশে আবারও কড়াকড়ি আরোপ করা হচ্ছে। রেকর্ড সংক্রমণের পর ফ্রান্স জুড়ে বিধিনিষেধ জোরদার করেছে দেশটির প্রশাসন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে সংক্রমণ বেড়েই চলেছে। যুক্তরাজ্যে প্রতিদিনই সংক্রমণের রেকর্ড হচ্ছে। যুক্তরাষ্ট্রেও দৈনিক সংক্রমণ 1.5 লাখ ছাড়িয়ে যাচ্ছে। ফ্রান্সে একদিনে রেকর্ড করোনা সংক্রমণের পর দেশজুড়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দেশটি। আগামী 3 জানুয়ারি থেকে জনসমাগমে বিধিনিষেধ সহ করোনার স্বাস্থ্যবিধি মানতে কড়াকড়ি আরোপ করা হচ্ছে দেশটিতে। ভারতে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। সোমবার দেশটিতে একদিনে 135 জন ওমিক্রন রোগী শনাক্ত হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনে ফের নিয়ন্ত্রণের কথা বলেছেন তিনি। এরই মধ্যে দিল্লিতে গেল দিন থেকেই কার্যকর হয়েছে রাত্রিকালীন কারফিউ। অস্ট্রেলিয়াতে ওমিক্রনে প্রথম রোগীর মৃত্যু হয়েছে, যদিও দেশটি নতুন করে বিধিনিষেধ আরোপ থেকে বিরত রয়েছে। চাকরিজীবীদের কর্মস্থলে যোগদানের জন্য করোনা ভ্যাকসিনের উভয় ডোজ নেওয়া বাধ্যতামূলক করেছে ওমান। কড়াকড়ি আরোপ হচ্ছে এশিয়ার বেশ কয়েকটি দেশে। এদিকে ওমিক্রন ঘিরে বিশ্বব্যাপী এখনও স্বাভাবিক হয়নি বিমান চলাচল। এতে অনেকটাই ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অবশেষে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নতুন বছরের প্রথম দিনে চালু হচ্ছে RT-PCR ল্যাব। 45 মিনিটে মিলবে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার সনদ। বুধবার ও বৃহস্পতিবার চলবে পরীক্ষামূলক কার্যক্রম। দীর্ঘদিন পর বিদেশ যাত্রীদের ফিরেছে স্বস্তি। আর ঢাকা হয়ে নয়, এবার চট্টগ্রাম বিমানবন্দর দিয়েই যেতে পারবে ইউএই সহ মধ্যপ্রাচ্যে। আদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বুরবাজয়। শাহ আমানত বিমানবন্দরে করোনা পরীক্ষার সুযোগ না থাকায় চট্টগ্রামের বিদেশ যাত্রীরা ঢাকা বিমানবন্দর দিয়েই ইউএই সহ মধ্যপ্রাচ্যে যাচ্ছেন। এখনো বিমান টিকিটের চড়া মূল্যের সাথে ঢাকার যাতায়াতের খরচ অর্থকষ্ট বাড়িয়েছে কয়েক গুণ। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে চট্টগ্রাম বিমানবন্দরে বসছে PCR ল্যাব। বুধবার থেকেই শুরু হবে পরীক্ষামূলক। 1 জানুয়ারি থেকে চলবে পুরোদমে। ট্রায়াল রান দিয়ে পুরো সিস্টেমটা কিভাবে অপারেট করবে এবং সেটা ঠিকমতো কাজ করছে কিনা সেটা দেখার জন্য, এবং 1 তারিখ থেকে ইনশাআল্লাহ আমরা বিমান যাত্রীদেরকে ল্যাবে PCR সেবা দিতে পারবো।
জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর চট্টগ্রামের কর্মকর্তারা বলছেন আরটিপিসিআর ল্যাবগুলো চালু হলেই সর্বনিম্ন ৪৫ মিনিট থেকে সর্বোচ্চ ২ ঘন্টার মধ্যে চট্টগ্রামের প্রবাসীরা পাবে করোনা পরীক্ষার সনদ। ঢাকায় যেতে হতো, এখন আর ঢাকায় যেতে হবে না, সরাসরি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তারা টেস্ট সম্পাদন করে তারা তাদের গন্তব্যে যেতে পারবে। তাই দ্রুত এই ল্যাব চালুর দাবি প্রবাসীদের। চালু করার দ্রুত দরকার, কারণ আমরা তো যাইতে সুবিধা হবে। ঢাকা যাইতে হয়তো কত মাসে খরচ, তাইলে এই জিনিসটা আমার বাঁচি গেল না। বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু 1 মাস 2 মাস অপেক্ষা করতে হয়, এই জিনিসটা হলো না। এই ল্যাব চালু হলেই ইউএই সহ মধ্যপ্রাচ্যের যাত্রীরা শাহ আমানত বিমানবন্দর দিয়ে কিছুটা কম ভোগান্তিতে যেতে পারবেন গন্তব্যে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪২ জনে। তবে স্থানীয়রা বলছেন এখনো অর্ধশতাধিক নিখোঁজ রয়েছে। গত 2 দিনও খোঁজ পাওয়া যায়নি এমন লোকজনের স্বজনদের সঙ্গে কথা বলে একটি তালিকাও তৈরি করেছে ঝালকাঠির সুগন্ধা নদীর তীরে সেই নিখোঁজ যাত্রীদের খুঁজে বেড়াচ্ছেন অনেকেই। তাদের ৫ম দিনের মতো চলছে অভিযান। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবে বরগুনাগামী অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা। এটির অন্যতম মালিক মোহাম্মদ হামজালাল শেখকে গ্রেপ্তার করেছে। সোমবার ভোরে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন। রবিবার নৌপরিবহন পরিদপ্তরের একজন কর্মকর্তা ঢাকার নৌ আদালতে যে মামলা করেছিলেন তাতে লঞ্চের 4 মালিক সহ 8 জনকে অভিযুক্ত করা হয়েছিল। গত সপ্তাহে ঝালকাঠির সুগন্ধা নদীতে থাকার সময় যাত্রীবোঝাই লঞ্চটিতে আগুন লাগে এবং এতে কমপক্ষে 38 জনের মৃত্যু হয়, যা বেড়ে পরে 42-এ দাঁড়ায়। বেশিরভাগ মানুষ এতটা পুড়ে যায় যে তাদের মরদেহ চিহ্নিত করা যায়নি। অভিযান 10 লঞ্চের 4 জন মালিকের মধ্যে হামজালাল শেখের 50% মালিকানা রয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন। র্যাবের কর্মকর্তারা বলছেন মামলায় উল্লেখ করা বাকি অভিযুক্তদের গ্রেপ্তার তারা অভিযান চালাচ্ছেন। যে মূলত ইঞ্জিন রুম থেকেই অগ্নিপাতের সূত্রপাত হয়েছিল। পূর্বের যে ইঞ্জিনটি ছিল সেটি একটি চায়নার তৈরি একটি ইঞ্জিন ছিল। এই ইঞ্জিনটি সে পরিবর্তন করে সে জাপানের একটি নতুন রিকন্ডিশন ইঞ্জিন, যেটা 720 হর্স পাওয়ার এক একটা ইঞ্জিন, সে এরকম 2টি ইঞ্জিন সে এই লঞ্চটিতে স্থাপন করে। জাহাজের অনুমোদন ছিল 1100 হর্স পাওয়ারের অনুমোদন ছিল এই জাহাজের 2 ইঞ্জিন মিলে। সো এইটার জন্য যে বিআইডব্লিউটিসির যে অনুমোদন নিতে হয় সে অনুমোদনটি উনি নেন নাই। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে শক্ত অবস্থান, অন্যদিকে তৃণমূলে বিশৃঙ্খলা এ নিয়ে কেটেছে সরকারি দল আওয়ামী লীগের 2021। বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কি করবে বা কি করবে না সেই ভাবনাতেই কেটেছে বিএনপির সময়। সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে যথারীতি খুঁজে পাওয়া যায়নি রাজনীতির মাঠে। 2021 সালের রাজনীতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরেফিন শাকিল। জলবায়ুর তুলনায় এবছর করোনা সংক্রমণের হার কিছুটা কম থাকলেও দেশ জুড়ে লকডাউন ছিল প্রায় 7 মাস। ফলে বছরের অর্ধেক সময় জুড়ে মাঠের রাজনীতি ছিল অনেকটাই নিরুত্তাপ। যদিও বছরের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দলগুলো দেশ জুড়ে সহিংসতা করে, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এই অরাজকতার বিরুদ্ধে মাঠে নামে সরকারি দলও। সুষ্ঠু নির্বাচন হলে আমাদের এমপিরা 10টা টোয়াই পাইতে নয়, 10টা। নোয়াখালীর মির্জা কাদের, গাজীপুরের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলম, সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের নানা বক্তব্যে বিব্রত হয় আওয়ামী লীগ। সমালোচনা হয় দেশ জুড়ে। ক্ষমতাসীন দল ও অভিযুক্তদের বিরুদ্ধে পাল্টা শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে সেই দায় কিছুটা মিটিয়েছে। তবে বছরের শেষ ভাগে এসে আওয়ামী লীগকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে ফেলে ইউপি নির্বাচন। ভোট জুড়ে সহিংসতা, দলে বিদ্রোহী প্রার্থীদের কাছে নৌকার হার, তৃণমূলে ক্ষমতার দ্বন্দ্ব আওয়ামী লীগে অস্বস্তি তৈরি করে। দলের সাংগঠনিক পুনর্গঠন বলতে ছিল প্রেসিডেন্ট সদস্য পদে নতুন 3 মুখের পদায়ন, বিভিন্ন জেলা সম্মেলন। বছর জুড়ে সরকারি দলের ব্যস্ততা ছিল মুজিব বর্ষ আর স্বাধীনতার 50 বছরের উদযাপন ঘিরে। উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব।
দল হিসেবে গোটা বছর জুড়েই বিএনপির রাজনীতি আবর্তিত ছিল খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে। তবে মামলা, হামলা আর কারাবাসের ভয়ে সেই রাজনীতিতেও সফলতা আসেনি। মানববন্ধন, অনশন আর বিক্ষোভে ঘুরপা খেয়েছে বিএনপির কর্মসূচি, যেখানে পুলিশের বাধায় প্রায় উত্তাপ তৈরি হয় রাজনীতির মাঠে। খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে বিভিন্ন জেলায় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আবার রাজনীতির মাঠ উত্তপ্ত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। বছর জুড়ে বিএনপির সফলতা ছিল দল পুনর্গঠনের কাজে। বেশিরভাগ এলাকায় অভিজ্ঞতার বাদ দিয়ে তারুণ্য নির্ভর কমিটি করেছে বিএনপি। যদিও বরাবরের মতো সমালোচনা ছিল নিত্য প্রয়োজনীয় পণ্য, তেলের দাম বাড়ানোর ইস্যুতে বিএনপি জোরালো কর্মসূচি পালন না করায়। বছর জুড়ে কোথাও আলোচনা না থাকলেও রাষ্ট্রপতির সাথে সংলাপে বসে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছে সংসদে বিরোধী দল জাতীয় পার্টি। আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা। বুড়িগঙ্গার আদি চ্যানেল উদ্ধারের তৃতীয় দিনের মতো শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। বিস্তারিত জানাতে বুড়িগঙ্গার তীর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, আজকে কি ধরনের স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে এবং কি দেখছেন সেখানে, বিস্তারিত জানাবেন। জি আকাশ, যেটি বলছিলেন যে উচ্চ আদালতের নির্দেশে বুড়িগঙ্গা নদীর যে আদি চ্যানেল দখলমুক্ত করতে ঢাকা জেলা প্রশাসন যেই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছে, সে উচ্ছেদ কার্যক্রম পরিচালনার তৃতীয় দিনে আজকে তৃতীয় ধাপের যে কার্যক্রম চলছে বলতে, অর্থাৎ এরই মধ্যে কিন্তু ঢাকা জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা সবাই প্রস্তুতি নিচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি বেরিবাদ এলাকার কামরাঙ্গীরচর লোয়ার পুলের সংলগ্ন যেই বুড়িগঙ্গা নদীর যে আদি চ্যানেলটি রয়েছে, যেখানে এর আগে ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঠিক সেই জায়গাতে। তো এরই মধ্যে কিন্তু যেই বিভিন্ন এই বিএডব্লিউটিএ এবং ঢাকা জেলা প্রশাসন এবং সহ স্থানীয় যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে কিন্তু এখানে কিন্তু উপস্থিত হয়েছেন। এবং এর মধ্যে কিন্তু আপনি জানেন যে গতকালকে ঠিক এই জায়গাতেই কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল এবং ঠিক দেখছেন আপনি যে উচ্ছেদ কার্যক্রমে গতকালকে প্রায় 25টি বিভিন্ন স্থাপনা কিন্তু ভাঙা হয়। এবং যে বিষয়টি উচ্চ আদালত থেকে যে নির্দেশনা অনুযায়ী কিন্তু এবার প্রায় 74টি বিভিন্ন অবৈধ স্থাপনা কিন্তু চিহ্নিত করে কিন্তু এবার 6 দিনের এই উচ্ছেদ কার্যক্রম কিন্তু পরিচালনা করা হচ্ছে। এবং এই কিছুক্ষণের মধ্যে আমরা যতটুকু জেনেছি যে আজ 11টার মধ্যে তারা এই উচ্ছেদ কার্যক্রম শুরু করবে সকাল। তো সেটাই এই বেরিবাদের যে থানা এলাকা রয়েছে সেই থানা এলাকা থেকে তারা কার্যক্রম শুরু করবে। তো এই মুহূর্তে তারা যে জায়গাতে আমরা রয়েছি এই জায়গাতে যে উচ্ছেদ কার্যক্রম তারা পরিচালনা করেছিল, এখানে তারা কিছু সার্ভের কার্যক্রম আজকে এখান থেকে করবে। সার্ভে করার পরে তারা এখান থেকে থানা এলাকায় চলে যাবে, এমনটি কিন্তু জানিয়েছে বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দরের যিনি পরিচালক রয়েছেন গুলজার আহমেদ, তিনি জানিয়েছেন। তো তাদের এই উচ্ছেদ কার্যক্রমের প্রস্তুতি চলছে। এরপরে যখন উচ্ছেদ কার্যক্রম শুরু হবে আমি সরাসরি দেখানোর চেষ্টা করবো সেটি। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ। আকাশ, ভরা মৌসুমে রাজধানী কিংবা বিভাগীয় শহরে বাজারগুলোতে সবজির উচ্চ মূল্য থাকলেও ন্যায্য দাম পাচ্ছে না গ্রামে কৃষকেরা। বিস্তারিত জানাতে বগুড়া ও কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু ও জাহিদুজ্জামান। শুরুতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, প্রতি বছর এই সময় সবজির দাম নেমে আসলো, এবার ভরা মৌসুমেও সবজির চড়া দাম হওয়ার কারণ কি বলছেন ক্রেতা বিক্রেতারা, বিস্তারিত জানাবেন। বগুড়ায় যে বিক্রি মাত্র 3 থেকে 5 টাকা, আজকে কিন্তু সেইটার দাম অনেকটা বেশি। আপনি নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে বগুড়ার বাজারগুলোতে সবজির ব্যাপক সমারোহ এসেছে এবং বেচাকেনাও বেশ জমে উঠেছে। বগুড়া থেকে সবজি যাচ্ছে সারা দেশের বিভিন্ন বাজারে। আমরা রয়েছি বগুড়ার মহাস্থানহাটে, যেখানে উত্তরের সবচেয়ে বড় পাইকারি হাট, যেখানে আজকে বাঁধাকপি 15 থেকে 20 টাকা, ফুলকপি 20 থেকে 22 টাকা কেজি,
বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে এই বাজার থেকেই উত্তরের বিভিন্ন জেলা সহ রাজধানী শহরে যাচ্ছে সবজি, যার কারণে প্রতিদিনই চাহিদা বেড়ে যাচ্ছে। চাহিদা বেড়ে যাওয়ার কারণেই কিন্তু সবজির দাম অনেকটা বেশি। আজকের বাজারে মূলা, যেটা গত বছর এই সময়ে 2 থেকে 5 টাকা কেজি বিক্রি হলেও আজকের বাজারে কিন্তু সেই মূলা 18 থেকে 20 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত বগুড়ার বাজার। গোটা বছরে এই জেলায় 18,000-19,000 হেক্টর জমিতে সবজি চাষ হয়ে থাকে এবং সেই সবজি কিন্তু সারা দেশে যায়। শীতকালীন সবজি চাষ হয় প্রায় 13,000 হেক্টর জমিতে, সেখানে প্রায় 3 লাখ মেট্রিক টন সবজি উৎপাদন হয়। তো সবজির চাহিদা বাজারে বেড়ে যাওয়ার কারণে কিন্তু দাম অনেকটা বেশি। বাজারে সরবরাহ রয়েছে, সরবরাহ কোনো অংশেই কম নয়, সরবরাহ কম নেই কিন্তু দাম অনেকটা বেশি। এই দামটা আবার খুচরা বাজারে গেলে আর একটু বেশি যাচ্ছে, হাত বদলেই সবজির দাম বেড়ে যাচ্ছে। চাষিরা জানিয়েছে যারা মোটামুটি ভালো দাম পাচ্ছে। বগুড়া জেলায় গোটা বছরে চাষিরা 45 প্রকারের সবজি উৎপাদন করে, প্রায় 4 লাখ মেট্রিক টন সবজি উৎপাদন হয়। জেলার চাহিদা 1 লাখ মেট্রিক টন পূরণ করে প্রতিদিন 50 থেকে 60টি ট্রাকে করে ঢাকা সহ চট্টগ্রাম, সিলেট এবং বিভিন্ন জেলায় যাচ্ছে বগুড়ার সবজি। এই ছিল বগুড়ার সবজি বাজার থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে, আপনার কাছে আকাশ। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে বাজারের চিত্র জানতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, শহরের বাজারগুলোতে সবজির চড়া দাম থাকলেও গ্রামের চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছেন না কেন? কি তথ্য আছে আপনার কাছে ব্যাপারে বিস্তারিত জানাবেন। আকাশ, কুষ্টিয়ার একটি গ্রাম অঞ্চলের বাজারে আমি আছি। এটি হচ্ছে বৃত্তিপাড়া বাজার। কুষ্টিয়া ঝিনাইদহ যে জাতীয় মহাসড়ক, তার পাশেই এটি অবস্থিত এবং আশপাশের অন্তত 20 থেকে 25টি গ্রামের কৃষক তারা কিন্তু সকালবেলা এই বাজারে সবজি নিয়ে আসেন এবং তারা এখানে বিশেষ করে আমি আজকে দেখেছি যে এখানে বেগুনের আধিক্য বেশি এবং এই বেগুন বিক্রি হচ্ছে 15 থেকে 16 টাকা কেজি দরে। আপনি বলছেন যে চড়া মূল্য শহরের বাজারগুলোতে, সেই চড়া মূল্য কিন্তু গ্রামের কৃষকরা পাচ্ছেন না। এর অনেকটা মধ্যস্বত্বভোগীরা খেয়ে যাচ্ছে, যারা বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী আছে তারা। যেখানে 60 টাকা 65 টাকা কেজি দরে বেগুন ঢাকা শহরের বাজারগুলোতে বিক্রি হচ্ছে, সেখানে এখানে কিন্তু 15-16 টাকায় বিক্রি হচ্ছে। যদিও ব্যবসায়ীরা বলছেন তাদের পরিবহন খরচ সহ নানা রকমের খরচ আছে, তবে কৃষকরা বলছেন যে আরও বেশি দাম কিন্তু তাদের ওই ঢাকা শহরের দামের তুলনায় পাওয়ার কথা ছিল। আমি একজন ব্যাপারীর সাথে কথা বলবো, যিনি একই এই এলাকার একজন জনপ্রতিনিধিও ছিলেন। আপনার এলাকার কৃষকরা তো এখানে আসছেন, এই যে দাম পাচ্ছে, এই দাম কি কৃষকদের কি আরো বেশি পাওয়ার কথা কিনা? আরো বেশি পাওয়ার কথা, মানে ওষুধ, লিভারের যে দাম, ভ্যান ভাড়া যে খরচা, সেই হিসাবে লিভারের অনেক কৃষকের অনেক টাকাই পাও না। কিন্তু আজকে কত করে বেগুন কিনেছেন? আজকে কিনলাম 14-15 টাকা। শুনছিলেন আকাশ, যে আসলে যে পরিমাণ দাম আসলে কৃষকের পাওয়ার কথা, সেই দাম কিন্তু তারা পাচ্ছেন না বলে এই ব্যাপারীরাও বলছেন। যারা ক্রেতা বিক্রেতা তারাও বলছেন মধ্যস্বত্বভোগীদের লাভের অঙ্কটা যদি কিছুটা কমানো যায়, তাহলে একদিকে কৃষক পর্যায়ে যেমন ভালো দাম পেতে পারে, অন্যদিকে যারা ভোক্তা তারাও কিন্তু একটু সহনশীল পর্যায়ে এই সবজি কিনে খেতে পারে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সবজির বাজারের খবর। ফিরে যাব স্টুডিওতে, আকাশ। যশোরের রাজারহাট মনিরামপুর ভায়া চুকনগর পর্যন্ত প্রায় 38 কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজের 60% সম্পন্ন হয়েছে। তবে সড়কের মধ্যে বড় বড় গাছ রেখেই চলছে প্রশস্তকরণ কাজ, কোথাও সড়কের পাশে গাছ উপড়ে ফেলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, সড়ক প্রশস্ত করা হলেও এর সুফল কতটুকু মিলবে, কি বলছেন স্থানীয়রা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে এই যে সড়কটি রয়েছে, এই সড়ক দিয়ে যে গাছগুলো রয়েছে, এই গাছগুলো আসলে না কাটা হলে যখন সড়কটি চলাচলের জন্য ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ যে পিচ ঢালাই, সেই পিচ ঢালাই করা হলে আবার কিন্তু এই সড়কে নষ্ট হওয়ার উপক্রম রয়েছে। পাশাপাশি এই সড়কে কিন্তু দুর্ঘটনা ঘটার শঙ্কা রয়েছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এভাবে চলতে থাকলে যে সুফল, সেই সুফলটা আসলে পর্যাপ্ত পরিমাণে পাবেন। আপনাকে যদি একটু তথ্য জানিয়ে রাখি, এই যে সড়কটি রয়েছে 38 কিলোমিটার সড়কটি 2020-21 সালের অর্থ বছরে প্রায় 300 কোটি টাকায়
এই সড়কটি বরাদ্দ করা হয়, যার কাজ শুরু হয়েছে, কিন্তু কাজের মেয়াদ বাড়ানো হয়েছে, অর্থাৎ ধীরগতি এই গাছগুলো থাকার কারণে, ধীরগতির কারণে এই চলতি আরও 1 বছর মেয়াদ বাড়ানো হয়েছে, অর্থাৎ এই চলতি মাসের 31 ডিসেম্বর কাজটি শেষ হওয়ার কথা থাকলেও আরও 1 বছর লাগবে এই কাজটি শেষ হতে। কিন্তু এই গাছগুলোর কারণে এই কাজটি করতে সমস্যা হচ্ছে, এমনটি জানিয়েছে সড়ক জনপথ বিভাগ। এই যে গাছগুলো কাটা হচ্ছে না, তার জন্য মালিকানা দ্বন্দ্ব রয়েছে বন বিভাগ জেলা পরিষদের মধ্যে, সেই কারণে এই গাছগুলো কাটতে পারছে না বলে আমরা ঠিকাদার নিয়োগ হয়নি, এমনটি আমরা জানতে পেরেছি। ফলে 3 বিভাগের রশি টানাটানির কারণেই কিন্তু এই দরপত্র না আহ্বান করতে পারেনি কর্তৃপক্ষ। 2020 সালে এই সড়কটির কাজ শুরু হলেও নতুন ভিত নির্মাণ করার কারণে এই সড়কের যে ডাবল লেন করা হচ্ছে 10.30 মিটার বা এই যে 34 মিটার যে সড়কটি করা হচ্ছে, তার দুপাশে যে জায়গা ছিল সেই জায়গায় আসলে এই গাছগুলো রয়েছে। ফলে এই গাছগুলো না কাটলে এর সুফল আসলে পুরোপুরি ভোগ করতে পারবে না স্থানীয় মানুষরা। তো তারা বলছেন যে এই সড়কের যে গাছগুলো রয়েছে তারা দ্রুত এই গাছগুলো কাটার কথা বলছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে এই সড়ক থেকে সর্বশেষ আকাশ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতির শিকার হচ্ছেন বাংলাদেশের সব এলাকার মানুষ। এই ইস্যুতে সচেতন হয়ে উঠেছে গ্রামের মানুষও। কুষ্টিয়ার প্রত্যন্ত গ্রামে বিশ্ব উষ্ণায়ন কমানো সহ জাতিসংঘ বরাবর 6 দফা দাবি তোলা হয়েছে। তারা মানববন্ধন, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করেছে। শুধু সভা সমাবেশ নয়, তাপমাত্রা নিয়ন্ত্রণে জাতিসংঘকে সত্যিকারের উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা। জাহিদুজ্জামানের প্রতিবেদন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতির শিকার যেসব দেশ, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই বিশ্বব্যাপী এ নিয়ে উচ্চকিত বাংলাদেশ সরকার সহ এদেশের পরিবেশবাদী ও বিশেষজ্ঞরা। এবার কুষ্টিয়ার পাটিকাবাড়ি এলাকার প্রত্যন্ত গ্রাম খেজুরতলা থেকে জাতিসংঘ বরাবর 6 দফা দাবি তোলা হয়েছে। গ্রাম্য রাস্তার উপর মানববন্ধনে দাঁড়িয়ে ইংরেজিতে ব্যানার ও কাগজে লিখে পৃথিবীকে বাঁচানোর আকুতি জানান এসব মানুষ। বিশ্ববাসীর কাছে একটাই আবেদন আমাদের, যে পরিবেশ দূষণ রক্ষা করতে হবে, পৃথিবীটা যেন এইভাবে সুন্দর থাকে এবং বৃক্ষরোপণে যেন আরো আগ্রহী হয় মানুষ। সারা পৃথিবীর লোকে যেতে দাবিটা চায়, তাহলে আমাদের আবার লাভ হবে। স্থানীয় প্রভাতী ক্যাডেট স্কুল ও সেভ ওয়ার্ল্ড সংগঠনের এই আয়োজনে বিশ্ব উষ্ণায়ন কমানো, বৃক্ষরোপণ, বিপন্ন প্রাণী সুরক্ষা, প্লাস্টিক ও শিল্প বর্জ্য থেকে পরিবেশ সুরক্ষার দাবি তোলা হয়। জাতিসংঘ যদি পদক্ষেপ নেয়, সারা পৃথিবী জুড়ে অন্তত 400 কোটি গাছ রোপণ সম্ভব, বৈশ্বিক তাপমাত্রা মোকাবেলা সম্ভব, প্লাস্টিক দূষণ সব সম্ভব। আমাদের এই দাবির ভিতরে আশা করি 6 দাবির মাধ্যমে জলবায়ু মোকাবেলার উপযুক্ত একটা পদক্ষেপ। সুন্দর পৃথিবীর জন্য 6 দফার সঙ্গে একাত্ম হন বিশিষ্ট ব্যক্তিরাও। তাপমাত্রা বৃদ্ধির কারণেই আন্টার্কটিকা মহাদেশের যে বরফ, এগুলো সব গলে গলে আসছে, যার পরিপ্রেক্ষিতে কিছুদিনের মধ্যে হয়তো দেখা যাবে যে সমুদ্রের এই পানির উচ্চতা বৃদ্ধি হয়ে অনেক দেশ ডুবেও যেতে পারে। মানববন্ধন শেষে আলোচনা সভায় পরিবেশ সুরক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। বিতরণ করা হয় 3 শতাধিক গাছের চারা। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়হীন উন্নয়ন কাজে দীর্ঘ 6 বছর ধরে যানজট, ধুলোবালি ও কাদা পানির ভোগান্তিতে চট্টগ্রামের আরাকান সড়ক ব্যবহারকারীরা। কাজ শেষ পর্যায়ে আসলেও সড়কের এক পাশ এখনও বন্ধ থাকায় যানজটে নাকাল যাত্রী ও চালকরা। দীর্ঘ সময় ধরে কাজ চলায় ক্ষতিগ্রস্ত রাস্তার পাশের ব্যবসায়ীরাও। সিটি কর্পোরেশনের মেয়র বলছেন দ্রুত কাজের কথা বলছেন সিডি এর সঙ্গে। আহাদুল ইসলাম বাবুর ছবিতে শেখ জায়েদের রিপোর্ট। এটি চট্টগ্রামের আরাকান রোড। দক্ষিণ চট্টগ্রামের মানুষ এই সড়কটি দিয়েই বন্দরনগরীতে যাতায়াত করেন। সড়কটিতে কখনো ওয়াসা, কর্ণফুলী গ্যাস, কখনো সিটি কর্পোরেশন, আবার কখনো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করছে। উন্নয়ন কাজ যেন শেষ হবার নয়, ফলশ্রুতি যানজট ভোগান্তি। এই কোন সময় মানে কি এই জাম করতে আধা ঘন্টা লাগে, 1 ঘন্টা সময় লাগে। যানজটের সমস্যা এখানে রাস্তা হচ্ছে না, আমরা অনেক কষ্ট পাচ্ছি এই জন্য। বর্ষায় কাদা পানি আর শীত মৌসুমে ধুলোর যন্ত্রণা। আশপাশের দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠানও গুটিয়ে ফেলেছেন অনেকে। এই আরাকান শহরের এক পাশ দিয়ে কাজ চলতেছে, দুর্ভোগের সীমা নেই। এই এলাকার ব্যবসা বাণিজ্য হচ্ছে না, এই রাস্তাটি বন্ধ থাকার কারণে ব্যবসায়ী ভাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমন্বয়হীন উন্নয়ন কাজের একটি ভালো উদাহরণ এই আরাকান রোড, যেখানে 6টি বছর ধরে পরপর 3টি সংস্থা কাজ করেছে সড়কের একটি পাশ বন্ধ রেখে। নগর পরিকল্পনাবিদরা বলছেন এমন সমন্বয়হীনতা কোনোভাবেই কাম্য নয়।
সিটি কর্পোরেশন যেহেতু জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা পরিচালিত একমাত্র সংস্থা চট্টগ্রাম শহরের মধ্যে যেটি জনগণের প্রতিনিধি পরিচালনা করে, সেহেতু সিটি কর্পোরেশনের দায় এখানে। এই সড়কের এক পাশ বন্ধ করে এখন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করছে সিডিএ। কাজ দ্রুত শেষ করতে তাগিদ দিয়েছেন বলে জানালেন সিটি মেয়র। আলাপ আলোচনা হয়েছে সত্তর এটা শেষ করার জন্য এবং কাজও চলছে। দুনো পাশের রাস্তাগুলো মোটামুটি এখন ম্যাকাডম করছে, ওইটারও কাজ করে আমার মনে হয় দ্রুত সমাধান হবে। শুধু আরাকান সড়কই নয়, এমন দুর্বিষহ ভোগান্তিতে আছেন বিমানবন্দর থেকে আগ্রাবাদ হয়ে চট্টগ্রাম শহরে যাতায়াতকারীরাও। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। রিহ্যাব আবাসন মেলায় 5 দিনে 19,000-এরও বেশি দর্শনার্থী এসেছেন। বিক্রি হয়েছে অনেক প্লট ও ফ্ল্যাট। সব মিলিয়ে মেলায় প্রত্যাশা পূরণ হয়েছে বলে জানিয়েছেন রিহ্যাব কর্তৃপক্ষ। তবে ফ্ল্যাট ও প্লটের দাম বেশি বলে মনে করছেন ক্রেতারা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। শেষ দিনে জমজমাট ছিল রিহ্যাব আবাসন মেলা। এবারের মেলায় 150 প্রতিষ্ঠানের 220টি স্টল স্থান পায়। আবাসন প্রতিষ্ঠান ছাড়াও 15টি নির্মাণ সামগ্রী এবং 30টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নেয়। ফ্ল্যাট ও প্লট বিক্রির বিষয়ে ছিল মিশ্র প্রতিক্রিয়া। প্রচুর ক্রেতা, যারা রিয়েল ক্রেতা তারাও এসছেন, আমাদেরকে কোয়েরি করেছেন এবং আমাদের কিছু প্লট বিক্রিও হয়েছে। এটা আমাদের ভালো খবর। বিগত 4 দিন আর আজকে পঞ্চম দিন মিলে আমাদের আলহামদুলিল্লাহ বিক্রি ভালো হয়েছে। আমরা এবছরই প্রথম স্পট স্যাংশন বা অ্যাপ্রুভাল দিয়েছি কাস্টমারকে, যারা এই অ্যাপ্রুভালের মাধ্যমে আমাদের কাছ থেকে 0% চার্জ সুবিধা পাচ্ছে। যারা মধ্যবিত্ত মধ্যে যেই অ্যাপার্টমেন্ট, তার বেসিক যে নিড, তো আমরা সেই নিডটা তাদের জন্য ফুলফিল করার জন্য আমরা এই মেলাতে অংশগ্রহণ করেছি। করোনার পরে প্লট ও ফ্ল্যাটের দাম বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের ক্রয় ক্ষমতার বাইরে, অনেক বাইরে। 6 মাস আগে যা ছিল এখন সেক্ষেত্রে দাম অনেক বাড়তি। প্রাইসটা যাতে তারা একটু কম রাখে, মানুষের মধ্যে রাখে। প্রায় 400 কোটি টাকার ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে রিহ্যাব আবাসন মেলায়। এর মধ্যে প্রায় অর্ধেকই এসেছে ফ্ল্যাট বিক্রি ও বুকিং থেকে। এছাড়াও প্রায় 1,500 কোটি টাকার ব্যাংক কমিটমেন্টও এসেছে। রিহ্যাব কর্তৃপক্ষ গণমাধ্যমকে এসব তথ্য জানায়। আমাদের প্রত্যাশা, সে প্রত্যাশাও আমাদের পূরণ হয়েছে। 19,236 জন দর্শনার্থী ক্রেতা আমাদের এই মেলায় গত 5 দিনে উপস্থিত হয়েছে। যেভাবে র মেটেরিয়াল দাম বেড়েছে সে তুলনায় কিন্তু আমাদের ডেভেলপাররা দাম সেভাবে বাড়ায় নাই। রিহ্যাবের পক্ষ থেকে জানানো হয়, মেলায় অনেকেই ফ্ল্যাট ও প্লটের তথ্য নিয়ে গিয়েছেন। সব মিলিয়ে তাদের মতে আবাসন খাত ঘুরে দাঁড়াচ্ছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ভারতে মাদার তেরেসা প্রতিষ্ঠিত মিশনারিজ অব চ্যারিটির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। তদন্তের কথা বলেই সবকটি অ্যাকাউন্টের আর্থিক লেনদেন বন্ধ করার কথা জানানো হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। তবে মাদার তেরেসা প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা মিশনারিজ অব চ্যারিটিজের পরিচালিত ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়নি বলে জানিয়েছে ভারত সরকার। সোমবার সন্ধ্যায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্যাখ্যায় বলা হয়েছে, কলকাতা ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠানটি নিজেই অ্যাকাউন্ট বাতিলের অনুরোধ জানিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে চিঠি দিয়েছে।